আতচকরে কথা বলছেন, তাদের মিনিমাম একবারে ছাত্র বলতে যে, কিন্তু এটার পূর্ণ ভিডিওটাই বোধহয় অন্য ছবি ছিল। আমি বললাম এটা একটা পরম্পরা। এখন এর আগেও তো এদেরকেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলার ধরে টান দিয়ে বার করতে, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র নিয়ে নিয়ে শিক্ষকের রুমে যেয়ে তোমার পদত্যাগপত্র হয়ে গিয়েছে, তো নামে বিভিন্ন নামে। এটার বাইরে আমরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পিটিএ মারার ঘটনা, মোবাইল চুরির অপরাধে, ঠিক ওই এটাকে কি বলে, তাদের নিজস্ব পরিচয় ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। তো এই যে পরম্পরা ছিল, সেই পরম্পরার প্রেক্ষিতে যখন বক্তব্য দেওয়া হলো যে না সরকার প্রধানকে উল্লেখ করে, তখন ছাত্র সংগঠন ক্ষমতাসীন তারা এইটার ক্ষেপে গিয়েছে। এখন এইটা এমন হতে পারে যে না ঠিক আছে, যে মানে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যে অভিযোগ, না এটা সত্যতা যে না তারা এই যে মববাজিগুলো করছে সেগুলো থামাতে হবে, নাহলে সাধারণ শিক্ষার্থীদের যে কনফিডেন্সের জায়গা সেইটা বাড়বে না, সেই কারণে এগুলো হচ্ছে। সুতরাং মামুন রাসেলের যে বক্তব্য আমি সেটা বাই করছি না। আর জঙ্গি নিয়ে যে বিষয়টা আমি একটু মাসুদ ভাই বলেছেন, এমনকি রাসেলও বলেছেন, আমি একটু অ্যাড করি। দেখেন আপনার যে আলু, আমরা যে আলু খাই, আলুর মধ্যে খাওয়ার এক একজন, আমরা যারা একটু ওয়েস্টার্ন একটু সভ্য তারা আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলি, আবার যারা মোটামুটি একটু লবণ টবণ দিয়ে হলুদ টলুদ দিয়ে খায় ওটা আমরা আলু ভাজি বলি। মূল জিনিসটা তো আলু, তাই না? তো জঙ্গি এবং চিপস বলি, হ্যাঁ চিপস বলি, কিন্তু প্রোডাক্ট কি আলু তো না। তো আপনাকে এই উগ্রপন্থাটাকেই দেখতে হবে যে কোনো না কোনোভাবে এটা জঙ্গি নাম হচ্ছে, কোনো না কোনোভাবে এটি উগ্রপন্থা, উগ্র আচরণ নাম হচ্ছে আপনার। আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য উপদেষ্টার ওনাদের যে বক্তব্য, সেখানে যে খুব গুরুতর বিভেদ চ্যুতি আছে বলে আমি মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে শব্দ চয়নগত দিক এবং অ্যাপ্রোচের দিক থেকে হয়তো আর একটু কোঅর্ডিনেশনটা হলে ভালো হতো। যেমন জঙ্গি অর্থাৎ আলু এই দেশে আছেই, এটা সারা পৃথিবীতেই থাকবে। এখন জঙ্গি বলতে খালি কি আমি মুসলিমের কথা বলছি? ভারতে কি উগ্র বিজেপি নাই? যুক্তরাষ্ট্রে কি উগ্র মতাদর্শের লোক নাই? তারা চার্লি কাককে হত্যা করে নাই, তারা স্কুলে যে শুটিং করে না, তারা এটাকে ধর্মযুদ্ধ মনে করে না। তো বাংলাদেশেও ধরেন আমরা ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে ভুল বুঝিয়ে কিংবা ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটা গ্রুপ, যেই গ্রুপগুলোর নাম আপনারা এর আগে দেখেছেন না, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির, হিজবুত তাহরিরকে আপনি দূর করতে পেরেছেন কিনা? আমার তো জানা মতে গত সরকারের অনেক কি পজিশনে গুরুত্ব হিজবুত তাহরির বসেছিল, যারা ডেমোক্রেসি মানে না, যারা ইলেকশন মানে না, যারা বিশ্বাস করে না। গত সরকারের অন্তর্বর্তী সরকার, হ্যাঁ টিটিপি, হ্যাঁ তেহরিক ইনসাফ পাকিস্তান, সেটার আদলে বাংলাদেশের টিটিবি করার চেষ্টা হচ্ছে, আনসারুল্লাহ বাংলা টিম, এগুলার অ্যাক্টিভিটিস ছিল। আপনি দেখেন, আমি কয়েকদিন আগে একটা দেখছিলাম, রিপোর্ট দেখছিলাম, যে এই যে আপনি দেখেন তারা এটাকে কি বলে, ফাতাহ কমব্যাক্ট সিস্টেম নামে, এফসিএস নামে একটা সংগঠন দাঁড় করানোর চেষ্টা করছে, যেখানে আল কায়দা, এখন কলেমা তো আমার বুকে হৃদয়ে, কিন্তু কলেমা তো সৌদি আরবও তো এইভাবে কলেমা লেখে না, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠী লেখে এইভাবে। সো তাদেরকে নকল করা, তাদের চুল দাড়ি এগুলাকে নকল করে, মানে ওই মতাদর্শকে লালন করা। এখন এই মানুষগুলো তো বাংলাদেশের মাটিতে আছে যে যারা মনে করে যে গণতন্ত্র তাগুদি, যারা মনে করে এটা হারাম। তো আমি রাষ্ট্র ব্যবস্থায়, আমার তো রাষ্ট্র চলতে গেলে কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুন যারা মানবে না তারা আউটলা, সে আউটলা হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে। এখন আউটলকে শেখ হাসিনা ট্রিট করেছেন জঙ্গি বলে, এবং সেটা করতে যেয়ে মাসুদ ভাই ঠিকই বলেছেন যে একটা বিশাল ইসলামিক জনগোষ্ঠীকেও তিনি স্টিগম্যাটাইজ করেছেন। আমার 90% মুসলিমের দেশে আমি বিশাল ইসলামিক জনগোষ্ঠীকে যদি জঙ্গি বলতে দাড়ি টুপি হিসেবে আমি ট্রিট করি, এই বিশাল মানুষকে কৌশলগত ভুল না, এবং তাদেরকে যদি আমি আস্থায় না রাখি তাহলে আমার দেশ আগাবে না, এবং এই জঙ্গি দমনের জন্য যে একটা মহৎ উদ্দেশ্য সেটাও ভেস্তে যেতে পারে যদি এটি পলিটিক্যাল ন্যারেটিভে দাঁড় করায়। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো জঙ্গি শব্দটা না ব্যবহার করে কিভাবে উগ্রপন্থী কিংবা চরমপন্থী কিংবা এই ধরনের আরো কিছু টার্ম ব্যবহার করা যায় কিনা, নতুন ন্যারেটিভ, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে যদি আপনি আলু ভাজি টাইপের কোনো একটা নাম দেন, কিন্তু নাম আপনাকে দিতেই হবে। আপনি যদি শত্রুকে
নাম না দিতে পারেন, যদি টার্গেট না করতে পারেন, যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে মোকাবেলা আপনাকে করতে হবে। আবার এদেশে 64 জেলায় বোমা হামলা হবে, আবার বাংলা ভাইদের উত্থান হবে, সেইটা দিতে আমি পারবো না আবার আমরা। একটা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের এই গেল জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে করা একটা চুক্তি নিয়ে নানান আলোচনা, সেই আলোচনা নিয়ে প্রথমবারের মতো আজকে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বেস্টিন টেনসন, এবং তিনি আমেরিকান চেম্বার অফ কমার্সের একটি মধ্যাহ্নভোজে গিয়ে বলেছেন যে এই চুক্তিতে গোপনীয় কিছু না, এই চুক্তি নাকি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গেম চেঞ্জার হবে। আল মামুন রাসেল, আপনার কাছে প্রশ্ন, সেই সময়ের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তাকে জিজ্ঞেস করছিলাম এই চুক্তি নিয়ে। তিনি আমাদেরকে প্রকাশ্যে বলেছিলেন এই চুক্তি করার আগে যুক্তরাষ্ট্রের ট্রেড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বড় দুই দলের সম্মতি মিলেছিল। তাহলে এই চুক্তিটি ভালো খারাপ যাই হোক, তার দায় কি অন্তর্বর্তী সরকারের, নাকি এই দায় বিএনপি জামাতও নেবে? দেখেন, প্রথম কথা হচ্ছে এই চুক্তিটা অন্তর্বর্তী সরকারের ঠিক আগ মুহূর্তে, আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি না যে আগ মুহূর্তে আমাদের যারা আছে, মানে আমাদের সূর্য সন্তান, তাদেরকে হত্যা করা হয়েছে যাওয়ার আগে, বুদ্ধিজীবীদেরকে। এই চুক্তিটার সময়টা আপনি দেখেন, ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমার কাছে কেন জানা হয় দুটো চুক্তি করছে। একটা চুক্তি হচ্ছে যে আমাদের তোমাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হবে, আরেকটা চুক্তি হচ্ছে তোমাদের সাথে রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হইতে হবে আমার। এই দুইটা চুক্তি যাওয়ার সময় একটা, মানে কারণ দেখেন আপনি যে প্রতিরক্ষা উপদেষ্টা নিয়ে, আপনি দেখেন প্রতিরক্ষা উপদেষ্টা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে বিএনপির পক্ষ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে নিয়ে বারবার কিন্তু প্রশ্ন তুলেছে যে ভিন্ন দেশের একজন হয়ে আমাদের দেশের কিভাবে উপদেষ্টা হয়, বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তুলেছে। কিন্তু তিনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনি দেখেন আজকে এই যে চুক্তির কারণে আপনি দেখেন যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, যেটা দ্বিপাক্ষিক যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, যে আমরা যদি জ্বালানি কোথাও থেকে নিই তাহলে অনুমতি নিতে হবে কার থেকে? আমেরিকা থেকে। আপনি দেখেন রাশিয়া থেকে যখন আমরা জ্বালানি সংকটে পড়েছে, রাশিয়া থেকে জ্বালানি নেওয়ার জন্য আমরা আমেরিকার অনুমতি চেয়েছি এই চুক্তির কারণে। এই চুক্তির কারণে আমরা অনুমতি দিয়েছি এবং তারা আমাদেরকে একটা ওয়েভার দিয়েছে। এখন কথা হচ্ছে দেখেন, এই যে আমাদের একটা পররাষ্ট্র নীতি কি, আমরা সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা কি সেটা রাখতে পেরেছি? ইরান আমেরিকার যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে আমরা প্রথমে কিন্তু আমাদের তেল, হরমুজ প্রণালী কিন্তু আমাদের তেল, ইরান কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দিয়েছিল, কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি? দেখেছি আমরা একটা বিবৃতি দিয়েছি। সেই বিবৃতি কি বলেছি? এই যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে, ঘাঁটিগুলো আক্রান্ত হয়েছে, প্রতিরক্ষামূলক। সংসদে জামাত একটা শোক প্রস্তাব উত্থাপন করেনি কেন? না, আমি আসছি সেটা। প্রতিরক্ষামূলক যখন আমরা ডিফেন্স ইরান করেছে, তখন তারা সেই হিসাবে তারা আক্রমণ করেছে, আমরা সেটা নিন্দা জানিয়েছি। নিন্দা জানার পরে কি হয়েছে? হরমুজকে আমাদেরকে আটকে দিয়েছে। যে আমাদের যে তেলের সংকটটা কিভাবে তৈরি করেছে, আমরা নিজেরাই তৈরি করেছি। তার মানে আমাদের যেখানে পররাষ্ট্র নীতি হবে, সবার সাথে আমরা সম্পর্ক বজায় রাখবো, তাহলে সেখানে আমরা একপাক্ষিক হয়ে গেছি। এই যে কমিটমেন্টের কারণে এই যে আমরা পররাষ্ট্রমন্ত্রী নিজে তো করেছেন। এখন কথা হচ্ছে, আপনি যে বললেন এই জামাত, আপনি ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য কিন্তু শুনেছেন। তিনি কিন্তু বলেছেন জামাত ছাড়া কেউই আমাদের পাশে ছিল না। তার মানে জামাতের পক্ষ থেকে যতটুকু পররাষ্ট্রনীতি, যতটুকু বিরোধী দল হিসেবে করা দরকার জামাত করেছে। কিন্তু কথা হচ্ছে আমরা কোন দেশের সাথে সম্পর্ক করব না, আমার কথা যেহেতু এটা আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় জানেন, আপনি আমেরিকার সাথে কিন্তু আমাদের আরেকটা এই চুক্তি আছে, সেটা সন্ত্রাস বিরোধী চুক্তি আছে। এখনো পর্যন্ত এটা আগে সরকার করেছে, এখনো পর্যন্ত আছে। এবং কি আমি আপনাকে প্রথমেই বলেছি যে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আমি মামলা যখন লড়ছি, হুজুরদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, হুজুর আমাদেরকে বলতো যে হুজুরদেরকে তখন ধরে নিয়ে আসতো আয়না করে, তারা জিজ্ঞেস করতো যে আমাকে কেন ধরে নিয়ে আসেন? বলে যে দেখো আমাদেরকে কিছু কোটা থাকে, আমাদেরকে বলা হয় এতজনকে ধরতে হবে, এই কোটার কারণে তোদেরকে ধরে নিয়ে আসে। মানে পুলিশরা বলতো, আয়নাগরে যারা ছিল, চেহারা তো দেখতো না, এমনি মুখে কথা বলতো যে আমাদেরকে কেন ধরে নিয়ে আসো, আমরা কি করেছি? বললো যে আমাদেরকে কোটা আছে। এই যে সন্ত্রাস বিরোধী, আপনি যে আজকে জঙ্গির বিষয়টা নিয়ে আসছেন, আমার কাছে কেন যেন এটা ইন্টারকানেক্টেড মনে হয়। এই যে সন্ত্রাস বিরোধী চুক্তি, তারপরে হচ্ছে এই সন্ত্রাস বিরোধী চুক্তির কারণে নতুন কোনো ইস্যু আমাদের দেশে হয়তো সামনে চলে আসতে পারে। কামাল ভাই, আপনি নিজে বহুবার এই চুক্তি নিয়ে সমালোচনা করেছেন আপনার নিজের জায়গা থেকেও, বিশেষ করে নির্বাচন নিশ্চিত জেনেও 3 দিন আগে এই চুক্তি কেন করা হলো, এর উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন তোলাই যায়। কিন্তু যখন এখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি নিয়ে দুই দলের নীতি নির্ধারণীদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মতি নিয়েছিল এবং সেই চুক্তিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এটা গেম চেঞ্জার হবে, দুই দেশের উইন উইন সিচুয়েশন হবে, বাণিজ্য বাড়বে, তখন আপনি কি বলবেন? দেখেন, এই চুক্তিটা আমি মনে করি যে একটা গোলামি চুক্তি। এই চুক্তিটা আমি মোটামুটি পড়ার চেষ্টা করেছি এবং পড়েছি আর কি। আমরা প্রায়ই দেখবেন ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে যে বলি না যে 25 বছরের গোলামি চুক্তি করছে, ওই 25 বছরের গোলামি চুক্তি এবং এটা পাশাপাশি রেখে দেখেন, ওই 25 বছরের গোলামি চুক্তি এটা গেছে নবজাতক শিশু। আপনি কিছুই করতে পারবেন না এই চুক্তি যদি থাকে। আপনি একটা কথা খেলে ভাবেন তো ভাই,
350 মিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনতে হবে। ভুট্টা, গম, কি কিনবেন আপনি? টমেটো সয়াবিন। কিনবেন, গাজর কিনবেন, বেচবেন কই? কোথায় বেচবেন? এটাকে খেলে ওই সচিবালয়ে খাওয়াবে? কি মানে কোথায়? আপনি 16টা বোয়িং কিনছেন। আচ্ছা বোয়িংটা নয় বুঝলাম, বোয়িং কোনো কাজে লাগবে, কিন্তু এই শাকসবজি কোন কাজে লাগাবেন আপনি ভাই বলেন না? ওইখানে আমি হিসাব করে দেখছি আলুর দাম পড়ে 220 টাকা কেজি। আমার এখানে 5 টাকা কেজি কৃষকের কাছ থেকে আলু পাওয়া যায়, কৃষক দাম পায় না, শেষের দিকে যায় না। তো এটা আপনি কিনতে হবে তোরা ভাই কৃষি পণ্য। মানে আপনি এমন কোনো দেশ থেকে এমন কিছু কিনতে পারবেন না যেটা কিনলে পরে ওদের বাণিজ্য হ্যাম্পার হইতে পারে। ওষুধের বাজার তো শেষ, ওষুধ যে র মেটেরিয়ালটা কিনে চীন থেকে অথবা ইন্ডিয়া থেকে কিনতে পারবে না তো। গার্মেন্টস, গার্মেন্ট শেষ। মানে আমি বুঝি না যে আপনি 19% আনার জন্য বলতেছেন যে আমার 19% গার্মেন্টস, বাদ বাকি সব যে শেষ হয়ে যাচ্ছে, এই দেশে করে শিল্পই করে উঠবে না তো ভাই। এর দায় কার? কে দায়ী? দায়ী 3 জন লোক। প্রথমত দায়ী এটা হলো খলিলুর রহমান, শেখ বশির এবং ডক্টর ইউনূস। এই 3 জনের বিচার হওয়া উচিত, এই ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত এই চুক্তি করার দায়। এই চুক্তি করার জন্য। পুরো দেশটাকে তারা শেষ করে দিয়ে গেছে, দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা করছে। এখন এটা হলো একটা দায়ী। দ্বিতীয় দায়ী হলো, আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম সংসদে এত কিছু নিয়ে আলোচনা হয়, এই চুক্তিটা কোনো আলোচনা হয় না। ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আমার সঙ্গে আলোচনা হয় নাই, ভালো কথা, শুনে হ্যাপি হয়েছি। এই প্রশ্নের জবাবটা খলিলুর রহমান দিতে পারে নাই। তাহলে কি হলো? হয় ডক্টর খলিলুর রহমান মিথ্যাবাদী, অথবা অথবা ডাক্তার শফিকুর রহমান মিথ্যাবাদী। দুইজন তো সত্যবাদী হইতে পারবে না। কে মিথ্যাবাদী এটা নিয়ে তাদের মধ্যে কোনো হেলদোল নাই। তার মানে এটা একটা সমঝোতার তাদের তো ভিত্তিতে- বলা উচিত, একজনের ডক্টর শফিককে তো বলা উচিত যে আমি, ডক্টর শফিক জন বললো যে আমি সঙ্গে আলাপ হয় নাই, তখন খলিলে তো বলা উচিত যে না, এরকম কথা হয়েছে। আর বিএনপি তো চুপ, বোবার কোনো শত্রু নাই, এই চিন্তা করে বসে রয়েছে। বিএনপি চুপচাপ। শাহেদ আলম, এই চুক্তি নিয়ে নানা মুখে আলোচনা, কিন্তু আজকে যখন বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত নিজ থেকে এই কথা বলেছেন, তখন সেটির একটা বাড়তি তাৎপর্য যুক্ত হলো কিনা কূটনীতিতেও, এবং এটি নিয়ে কি আসলেই বিএনপি, জামাত, ইন্টেরিম সবাই একটা অভিন্ন ট্র্যাকেই ছিল? দেখুন, যেটা হলো মাসুদ ভাই যেমনটা বললেন, আমি হয়তো তেমনটা করে বলতে পারছি না, বললে হয়তো ভালো হতো। কারণ তবে একটা ঠিক একমত যে এই চুক্তির দায় কোনোভাবেই বর্তমান সরকারের না, যেটা 2 মাস বয়সী সরকার। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে 2 মাস বয়সী সরকার এই চুক্তি মূল্যায়ন করছে কিনা, পূর্ব মূল্যায়ন করছে কিনা, এটা তাদের দায়িত্ব। এখন দেখুন, আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে বড় মাছ ছোট মাছদের গিলে খায়, এটা মাৎস্যন্যায় বলে। মধ্যযুগীয় এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, শক্তিশালী মাছটা ছোট মাছটাকে গিলে খায়। তো আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি যেখানে একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে রাতের অন্ধকারে তার স্ত্রী শহর উঠায় নিয়ে যায়। ভেনেজুয়েলা হ্যাঁ, আরেকটা দেশে হামলা চালায়, সরাসরি নিজে চালাচ্ছে, আরও 2টা দেশ দিয়ে হামলা চালাচ্ছে, তার রাষ্ট্রপ্রধানকে তার স্ত্রী সহ মেরে ফেলছে, তার নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করছে, তার সামরিক স্থাপনা ধ্বংস করছে, তার তেলের স্থাপনা ধ্বংস করছে। কিন্তু এইটাকে হামলা না বলে তারা বলছে এটা যুদ্ধ, এবং এই যুদ্ধ বিরতির প্রস্তাবও তারা করছে। অর্থাৎ এটা তো সরাসরি আগ্রাসন, সেটা না বলে তারা বলছে যে যুদ্ধ। এটা তো যুদ্ধ না, এটা একপাক্ষিক আগ্রাসন। তো এরকম একটা ব্যবস্থায় আপনি ছোট মাছ হিসেবে, যেই মাসের পেটে আবার 20 কোটি মানুষের রুটি রুজির ব্যাপার আছে। কেন রুটি রুজির ব্যাপার আছে আমি বলি, দেখেন, এই দেশের যে মূল $6 বিলিয়ন যে রপ্তানি খাত গার্মেন্টস, যেটার উপর আমাদের 50%, 54% নারী জনগোষ্ঠীর 80% এটার উপর নির্ভরশীল, এবং তাদের বাল বাচ্চা, তাদের পড়াশোনা, এডুকেশন, ফিউচার সবকিছু নির্ভরশীল। এখন এটার উপর 34% আপনি ট্যারিফ দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা? যদি ব্যবসা করতে পারেন তাহলে তো ভালো, তাহলে এই 54% নারীর 80% কর্মসংস্থান আপনার ঝুঁকির মধ্যে নেই। সো ট্যারিফ কমানোর জন্য আমরা এই নেগোসিয়েশনটা করেছি, কিছু একটা পাওয়ার জন্য এই নেগোসিয়েশনটা। এখন খুব বিপ্লবী হয়ে যদি আমরা এটা বন্ধ করে দেই, তাহলে এটা টোল আমাদের এই গার্মেন্টস সেক্টরে যাবে। এখন গার্মেন্টস সেক্টরের $6 বিলিয়ন মান্থলি আপনার ইনকাম ঝুঁকির মধ্যে ফেলবেন কিনা, তো এরকম নানা বিষয় আছে। অনেক ধন্যবাদ শাহেদ আলম, খুবই জটিল আলোচনা। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ আল মামুন রাসেল। দর্শক ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।